বৃষ্টি এলো না। ধোঁয়াটে হালকা মেঘ ভাসতে ভাসতে পাহাড়ের মাথায় গিয়ে জমা হতে লাগলো যেন। ওপাশটা অনেক কালচে দেখাচ্ছিল। নটন মাইলখানেক পথ হাঁটিয়ে যেখানে নিয়ে এলো সেটা আদিবাসীদের ছোট গ্রাম বলেই মনে হয়। কয়েক ঘর মাত্র বসতি, মাটির কুঁড়ে, মাথার ওপর খাপড়া আর পাতার ছাউনি। কাঠকুটোও চাপানো আছে। গোটা দুয়েক ছাগল আর 4-6টা মুরগি চড়ছে সামনে। টুকরো টুকরো হাত কয়েকের ক্ষেত। কোথাও শাক পাতা, কুমড়ো লাউ, কোথাও বা কচি ঢেঁড়স ফলেছে। বুড়ো বাইরেই ছিল। নটনকে দেখে এগিয়ে এলো। বয়স হয়েছে বুড়োর, 60-এর ওপর। মাথায় চুল নেই, প্রায় ন্যাড়ার মতো দেখায়। কপাল গালের চামড়া কুঁচকে রয়েছে। গলায় একটা ক্রস ঝুলছে ওর। ময়লা খাটো ধুতি আর গায়ের গেঞ্জি দুই ছেঁড়া। বুড়োর নাম মুংরু। নামের আগে পরে একটা লেজুর জুড়েছে। বলে বার্জ। কেন কে জানে। ভিক্টররা মুংরুর সঙ্গে আলাপ জমিয়ে তুলল। সিগারেট দিল। মুঠো পাকিয়ে সিগারেট ধরে বড় বড় টান মারল মুংরু। তারপর নিজের কাহিনী শুরু করল। কথা বলতে ভালোবাসে লোকটা। মুংরুর কাহিনী থেকে বোঝা গেল গত যুদ্ধের সময় মুংরুর বয়স যখন 20ও হয়নি, তখন সে মিলিটারি ক্যাম্পে ঝাড়ুদারের কাজ করত। ওই যে পাহাড়ি টিলা, ওখানে ক্যাম্প বসেছিল একটা। তার কাঁটায় ঘেরা ছিল অনেকটা জায়গা। ওখানে ক্যাম্প 25-30 জন সাহেব থাকত। কারো হাত কাটা, কারো বা পা কাটা। ডাক্তার ছিল ক্যাম্পে। মিলিটারি ট্রাকে করে খাবার দাবার ঔষধ আসতো। ওটা ঠিক হাসপাতাল ছিল না। মিলিটারি হাসপাতাল থেকে আসতো সাহেবরা। 2-4 মাস পরে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হতো। কোথায় যে নিয়ে যেত মুংরু তা জানে না। তবে ওদের খুব তোয়াজে রাখা হতো। একদিন ক্যাম্পে কি যে হলো কে জানে। বোমা পড়ার মতো শব্দ হলো বিকট। আগুন ধরে গেল। তছনছ হয়ে গেল ক্যাম্প। 2-5 জন বাঁচল, বাকি সব মারা গেল। মিলিটারি অ্যাম্বুলেন্স এসে হটিয়ে নিয়ে গেল সকলকে। মুংরু চলে গেল অন্য ক্যাম্পে, দূরে। সেখানে তাকে ঝাড়ুদারের কাজও করতে হতো, আবার খানসামার কাজও। যুদ্ধ থেমে যাবার পর মুংরু রেল খালাসির কাজ করেছে। শেষে সে ফিরে এলো আবার নিজের জায়গায়। তবে এই জায়গায় নয়, ক্রোশখানেক দূরে। তাদের গাঁ তখন হাতছাড়া হয়ে গিয়েছে। সাদামাটি খুঁড়ছে বাবুরা। তারা এই জায়গায় এসে উঠল। ভিক্টর মন দিয়ে সব শুনল। শেষে বলল, এই টিলায় পরে আর কেউ আসতো না? মুংরু বলল, সে ঠিক জানে না, তবে 2-3 জন সাহেব এসেছিল এখানে। পাদ্রী সাহেব? মুংরু মাথা নাড়ল। না, তবে এক পাদ্রী সাহেবকে পরে দেখেছে, চেনা জানা হয়নি। ভিক্টর বলল, কতদিন আগে 2-3 জন সাহেব এসেছিল? মুংরুর হিসেবের মাথা নেই। যা বলল তার থেকে মনে হলো বছর 10-12 আগে। তারা তাঁবু গেড়ে থাকত। জিপগাড়ি ছিল, যন্ত্রপাতি সঙ্গে এনেছিল। এক সাহেব মারা গেল, বাকিরা ফিরে গেল। এখানে ওই টিলায় কোনো অদ্ভুত কিছু লোকজন দেখা যায় কিনা মুংরু বলতে পারল না। ভিক্টর আর দেরি করল না। আকাশের চেহারা ঘোর হয়ে আসছিল। ফেরার পথে শাসমল বললেন, কি মনে হচ্ছে ভিক্টর সাহেব? ভিক্টর বলল, আমার খটকা লেগেছিল প্রথমে। ভাবছিলাম ওখানে যুদ্ধের সময় কোনো প্রিজনার অফ ওয়ার ক্যাম্প ছিল কিনা। শুনেছি ব্রিটিশরা এদেশে গত যুদ্ধের শেষ দিকে যুদ্ধবন্দীদের ক্যাম্প বসিয়েছিল কয়েকটা জায়গায়। আপনার কার্লো? ইটালিয়ান হতে পারে। আফ্রিকা যুদ্ধের সময় ব্রিটিশরা হোমরা চোমরা কয়েকজন ইটালিয়ানকে ধরতে পেরেছিল। জার্মানরা না যুদ্ধ করত আফ্রিকায়, রোমেলের দল। মুসোলিনির সৈন্য সামন্ত বোধ হয় কোথাও কোথাও লেজুড় হয়ে থাকত। ভিক্টর সামান্য চুপ করে থেকে বলল, তা প্রিজনার অফ ওয়ার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ওটা যুদ্ধবন্দী ক্যাম্প ছিল না, ছিল রোস্ট ক্যাম্প। যুদ্ধের সময় যেসব ব্রিটিশ অফিসাররা জোর ঘায়েল হতো তাদের কারো কারো আরোগ্য শিবির। মুংরুর কথা থেকে তাই আন্দাজ হয়। শাসমল বললেন, আচ্ছা, কিন্তু ক্যাম্পে ঘটেছিল কি? বোমা পড়ার মতন শব্দ, আগুন, ক্যাম্প ছারখার হয়ে গেল। ভিক্টর বলল, কে জানে, কোনো প্লেন ভেঙে পড়তে পারে, হয়তো বোমারু উড়োজাহাজ। শাসমল ঠাট্টার গলায় বললেন, কাণ্ড দেখুন ভিক্টর সাহেব, নিজেদের বোমায় নিজেরাই ঘায়েল। অ্যাক্সিডেন্ট? অন্য কিছু নয় তো? অন্য কি মানে? বাইরে থেকে কিছু এসে পড়েনি তো? বাইরে থেকে কি এসে পড়তে পারে? বলেই ভিক্টরের যেন খেয়াল হলো, উল্কা টুলকা ছিটকে এসে পড়েনি তো? খানিকটা যেন চমকে উঠল ভিক্টর। উল্কাপাত হতেই পারে, কেউ বলতে পারে না।
কেন, কবে, কোথায় একটা উল্কা এসে ছিটকে পড়বে পৃথিবীর মাটিতে? হাঁটতে হাঁটতে 10-15 গজ এগিয়ে এসে ভিক্টর হঠাৎ বলল, আপনি অন্ধকারে ঢিলটা ভালোই ছুঁড়েছেন। বস্তুটা উল্কা হতে পারে। উল্কা বৃষ্টি। বৃষ্টি হোক আর না হোক, একটা উল্কাপাত হতেই পারে। আর মনে হচ্ছে ওই ঘটনার অনেক দিন পরে 3 সাহেব এসেছিল ব্যাপারটা সরেজমিনে দেখতে। বোধহয় ওরা ছিল বিজ্ঞানী। তাঁবু গেড়ে বসে পড়েছিল চারপাশ পরীক্ষা করতে। ওদের মধ্যে একজন কার্লো পিরো। কার্লো বেচারি মারা যায়, তারই কবর পড়েছে ওখানে। শাসমল বললেন, এর সঙ্গেই বা নীলবামনের সম্পর্ক কি? কিছু নয়, তবে... ভিক্টরের কথা শেষ হলো না। নোটন বলল, দাদা, মোটর বাইকের শব্দ। বাইক দেখা যাচ্ছিল না, শব্দটা শোনা যাচ্ছিল। মোটর বাইকটা কাছাকাছি আসতেই ভিক্টররা পাথরের আড়ালে সরে গিয়েছিল। পাহাড়ি চড়াই পথ, পায়ে হাঁটার মতো চওড়া। এ পথে জিপ নিয়ে ওঠা যায় না। জিপের একটা রাস্তা অবশ্য আছে, কিন্তু ঘুরপথে। সরকারি অফিসাররা বিটবাংলোয় যাবার সময় সেই রাস্তা ধরেই যায়। ভিক্টররা আড়াল থেকে দেখল, মোটর বাইকের চেহারাটা বেশ জাঁদরেল, হালকা ফিনফিনে। যে ধরনের বাইক বাজারে আজকাল বেরিয়েছে সেরকম নয়, পুরনো ধরনের। রং কালো। যারা বসে আছে তাদের মাথায় হেলমেট, গায়ে উইন্ড চিটার। বাতাস এবং বৃষ্টি দুইই আটকানো যায়। পরনে জিন্সের প্যান্ট। বাইকের এপাশে ওপাশে লটবহর ঝোলানো রয়েছে। বাইকটা ধীরে ধীরেই এগিয়ে গেল সামনের দিকে। গজ 30-40 এগিয়ে বাঁক নিল বাইকটা, গাছপালার আড়ালে চলে গেল। পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো ভিক্টররা। ভিক্টরকে কিছু বলতে হলো না। শাসমল নিজেই অবাক হয়ে বললেন, মহাদেব। ভিক্টর বলল, চিনতে পেরেছেন? হ্যাঁ, মহাদেব। তবে মোটর বাইকটা ওর নয়। ওর নিজের বাইকের রং লাল, পুলিশ সার্জেন্টদের মতন। কাছাকাছি কোথাও থেকে জোগাড় করেছে? হ্যাঁ, তাই তো দেখছি। পেছনের লোকটাকে চিনতে পারলেন? না। নোটন বলল, ওরা বিটবাড়ির দিকে যাচ্ছে। মোটর বাইকটা যে এই সরু পায়ে চলা পথ ধরে বিটবাংলোর দিকে যাচ্ছে, বুঝতে অসুবিধে হবার কথা নয়। ভিক্টর হালকা গলায় বলল, যাচ্ছে, আবার ফিরে আসবে। ফিরে আসবে? বিটবাংলোয় গিয়ে যখন দেখবে থাকার জায়গা নেই, ঘর দখল হয়ে গিয়েছে, তখন আর কি করবে? ভিক্টর যেন মজা পাচ্ছিল। শাসমল বললেন, করবে আর কি, চাপরাশির কাছ থেকে খাতা চেয়ে নিয়ে দেখবে কারা ঘর দখল করলো। খাতায় নাম দেখবে বলাই শাসমল অ্যান্ড পার্টি। ব্যাস, তারপর আর বুঝতে কিছু বাকি থাকবে না। ভিক্টর হেসে বলল, দ্যাটস রাইট শাসমল সাহেব, আপনি লিটল জু ছেড়ে আমার অফিসে এসে বসুন। শাসমলও হাসলেন, বললেন, তাই তো দেখছি। নোটন হঠাৎ বলল, দাদা, খেলা জমে গেল। এইবার সেই নাগ পাহাড়ে রক্তারক্তির মতো ব্যাপার হবে। ভিক্টর জোরে হেসে উঠল। 1 টাকা 2 টাকা সিরিজের গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে নোটনের মাথায় সব সময় রক্তারক্তির রোমাঞ্চ। তবে কথাটা নেহাত মিথ্যে বলেনি নোটন। মহাদেবরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। এসে যদি দেখে বলাই শাসমলও বিনি উদ্দেশ্যে ঢাল পাহাড়ি আসেননি, তারা তো ছেড়ে দেবে না, খুনোখুনি হতেও পারে। ভিক্টর বলল, শাসমল সাহেব, নোটন কি বলছে শুনলেন? শাসমল বলল, শুনলাম। এবার কি হবে বলতে পারেন? সব পারি না, প্রথমটা পারি। আমরা এখানে এসেছি দেখে মহাদেবরা অবাক হবে। ওরা এখনকার মতো সরে পড়বে, কিন্তু বরাবরের মতন নয়। ঠিক বলেছেন। আরও একটা কথা ভিক্টর সাহেব, আমরা এখান থেকে বিপদের মধ্যে পড়লাম, ওরা নজর রাখবে। আমরাও আসব। কিন্তু কেন? আমি এখনও বুঝতে পারছি না আমরা কেন এখানে এসেছি। 40-45 বছর আগে কি ঘটেছিল তা জানতে তো আমরা আসিনি। ভিক্টর বলল, না, সেটা জানতে আসিনি। আমরা উল্কা বিশারদ নই, প্লেন বা বোম্বার বিশারদও নই। তবে এটা আমার সন্দেহ হচ্ছে ওই পুরনো ঘটনার সঙ্গে কার্লো সাহেবদের ঢাল পাহাড়িতে আসা আর তারপর গার্নার সাহেবের নীলবামন দেখার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। ভিক্টররা হাঁটতে লাগলো। মোটর বাইকের শব্দ এই পাহাড়তলিতে অনেকক্ষণ শোনা গিয়েছিল। ফিকে শব্দ মিলিয়ে এলো শেষ পর্যন্ত। সিগারেট ধরালো ভিক্টর, অন্যমনস্ক। বলল, আপনারা বলছেন ডায়েরিতে নীলবামনের কথা লেখা ছিল। ডায়েরির ওই পাতাগুলো আমি দেখিনি, সুযোগ হয়নি। কিন্তু আপনাদের কথাবার্তা থেকে আমার মনে হয়েছে গার্নার সাহেব ঠিক নীলবামন বলে কিছু লেখেননি।
বামনের মতন দেখতে লিখেছেন, মানে শর্ট হাইট, বেঁটে। বেঁটে বামন বলে একটা কথা আমরা বলি, তার মানে বামন নয়, এত বেঁটে যে বামনের মতো দেখায়। শাসমল হেসে বললেন, তাল গাছের মতো লম্বা বললে যেমন সত্যি সত্যি মানুষ লম্বায় তাল গাছ হয় না। ঠিক বলেছেন। তা বামনই হোক আর বেঁটেই হোক, তার সঙ্গে কিসের সম্পর্ক আগের ঘটনাগুলোর? সেটাই তো রহস্য মশাই। আমরা এসেছি রহস্য উদ্ধার করতে, দেখি কতটা পারি। চড়াই আর চড়াই, মাঝে মাঝে বাঁক, পাথর, ঝোপঝাড়, গাছপালা। আকাশ এবার কালো হয়ে আসছে। আরও খানিকটা হেঁটে এসে ভিক্টর বলল, শাসমল সাহেব, আমি যেন কোথায় পড়েছিলাম, আকাশ বা শূন্য থেকে যেসব উল্কাটুলকা পড়ে তার ওপর গবেষণাও করা হয়। আজকাল গবেষণার যুগ। তা ঠিকই, লেখাপড়া এখন চুলোয় দিয়েছি। তবু আমার মনে হচ্ছে আমেরিকায় অ্যারিজোনায় কি যেন উইন্সলো কি নামটা, একটা উল্কা পড়েছিল 10,000 বছর আগে। যে জায়গায় পড়েছিল সেখানে নাকি মাটি ফেটে বিরাট এক দিঘির মতো হয়ে গিয়েছে, 350-400 হাত গর্ত। শাসমল বললেন, উল্কা তো সোনা নয় ভিক্টর সাহেব, যে সোনার জন্যে লোক ছুটবে। এখানেই তো ভুল করলেন মশাই। অনেকের কাছে সোনা যত দামি, এক টুকরো উল্কার দাম তার চেয়ে কম নাও হতে পারে। যত সব পাগলের কাণ্ড। নোটন হঠাৎ বলল, দাদা ওই দেখুন। ভিক্টররা বিট বাংলোর কাছাকাছি চলে এসেছিল। এখান থেকে বাংলো দেখা যায়। ওরা নিচে, বাংলোটা ওপরে, টিলার মাথায়। নোটনের কথায় ওরা বাংলোর দিকে তাকালো। মহাদেবদের দেখা যাচ্ছে, মোটর বাইক দাঁড় করানো। শাসমল বললেন, ওরা এখন কি করবে? ফিরে আসবে এই রাস্তা দিয়েই। এখানে কোনো পাথর নেই যে আমরা আড়ালে গিয়ে লুকোবো। ভিক্টর বলল, ঝোপ আছে, বালিয়াড়ির মতন এবড়ো থেবড়ো জমি আছে, আমরা স্রেফ ঝোপের আড়ালে শুয়ে পড়ব। শাসমল চারদিকটা একবার দেখে নিলেন, যেন লুকোবার জায়গা খুঁজলেন। নোটন বলল, দাদা আমরা এগিয়ে যাব, না এখানেই হল্ট মেরে যাব? আরও একটু এগিয়ে চলো, তারপর হল্ট। বিট বাংলোর দিকে চোখ রেখে আরও খানিকটা এগিয়ে এসে ভিক্টররা দাঁড়ালো। বাংলোর সামনেটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। লছুয়া দাঁড়িয়ে আছে। মহাদেবরা যেন অস্থির, পায়চারি করছে। শাসমল বললেন, ওই ছোকরা মহাদেব, খুব হাত পা নাড়ছে, দেখতে পাচ্ছেন? ওই যে লম্বা মতন। ভিক্টর বলল, অন্য লোকটা কি চৌধুরী? চৌধুরী? হাসপাতালের চৌধুরী। আচ্ছা, কেমন করে বুঝলেন? আন্দাজে বললাম, চৌধুরী নাও হতে পারে। ভিক্টররা আর এগিয়ে গেল না। মহাদেবরা যেন হাত পা ছুঁড়ে চেঁচামেচি করছিল লছুয়ার সঙ্গে। করতে করতে মোটর বাইকের সামনে ফিরে এলো। ভিক্টর বলল, মিলিটারি কায়দায় ঝোপের আড়ালে শুয়ে পড়ুন, ওরা আসছে। মোটর বাইকের শব্দ শোনা গেল। গর্জন করে উঠল যেন যন্ত্রটা। যতটা প্রয়োজন তার চেয়েও বেশি গর্জন করছিল। মহাদেবের রাগ বিরক্তি প্রকাশের জন্যই বোধহয়। গাড়ি নেমে আসছে। ভিক্টররা লুকিয়ে পড়ল। সামান্য পরেই বাইক সামনে এসে পড়ল। হাত 10 তফাৎ মাত্র। মোটর বাইকটা ঢালু পথ বেয়ে সাবধানে নিচে নেমে গেল। ওরা আড়ালে যেতেই ভিক্টররা উঠে পড়ল। জামা প্যান্ট ঝাড়তে ঝাড়তে শাসমল বললেন, ওরা কি বলছিল শুনতে পেয়েছেন? না, গাড়ির শব্দে আমিও শুনতে পেলাম না, তবে মনে হলো গালমন্দ করছে আমাদের। ভিক্টর বলল, চলুন, লছুয়াদের কাছেই শুনতে পাবো। বিট বাংলোয় ফিরে লছুয়ার মুখে যে বৃত্তান্ত ভিক্টররা শুনল, তাতে বুঝতে পারল মহাদেবরা যতটা না খেপেছে তার চেয়েও বেশি ভয় পেয়েছে। সাহেবরা এত গোচ্ছা করলেন, বাপরে বাপ। লছুয়া বলল, মাগর আমি কি করব? ঘর ফাঁকা আছে, দুসরা লোক এসেছে, আমি সরকার কা নৌকর, আমার ডিউটি আমি করেছি। ঘর ফাঁকা রাখবো, দুসরা সাহেবরা ফিরে যাবে, তামাশা। কেশব বলল, বাবুরা মাথা গরম করলেন। লছুয়া বলল, ডর ভি লেগে গেল। ভটভটিয়া বাবু দোসরা বাবুকে বললেন, কী বাত বললেন কেশববাবু? কেশব বলল, তাড়াতাড়ি ফিরে যেতে বললেন। শাসমল বললেন, তুমি তোমার খাতা দেখিয়েছ লছুয়া? কি? খাতা দেখে চক্কর লেগে গেল। ঠিক আছে, চক্কর লাগুক, তোমরা আইন মতো কাজ করেছ, আমরাও বেআইনি কিছু করিনি। ওরা আবার আসবে বলল। কেশব বলল, কিছু বললেন না। ভেগে গেলেন, লছুয়া বলল। ভিক্টর বলল, ঠিক আছে, এখন তুমি আমাদের চা খাওয়াও লছুয়া। লছুয়ারা চলে গেল। বাংলোর বাইরে বিকেল পড়ে ধীরে ধীরে ঘোলাটে ছায়া নেমে যাচ্ছিল। আকাশ ক্রমশই কালো হচ্ছে পাহাড়ের দিকে।
এপাশেও মেঘের কালো ছড়িয়ে এলো। ভিক্টর বলল, শাসমল সাহেব, কাল কি পরশুই আমাদের ফাইনাল অ্যাসাল্ট, হয় জিতলাম না হয় হারলাম। কালকের পর পরশু কে থাকবে? পেটে গামছা বেঁধে থাকবো নাকি? ফুড স্টক কাল শেষ। নটন বলল, আমি চাল ডাল এনে দেব। কেমন করে? কেশবের সাইকেল নিয়ে বাস মোড় চলে যাব। ভিক্টর মোটেই পেটের চিন্তা করছিল না, অন্য কথা ভাবছিল। মহাদেবরা ফিরে যাবার লোক নয়, তারা আবার আসবে, তবে বিট বাংলোয় নয়, ওই মহুয়া জঙ্গলের কাছে বা পাশাপাশি কোথাও ঘুরে বেড়াবে। কেন বেড়াবে সেটাও বোঝা যায়। গার্নার সাহেবের হাতে আঁকা ম্যাপও ওদের আছে। ম্যাপে দেখানো জায়গাটা ওরা তন্ন তন্ন করে খুঁজবে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটাও বোঝা যায়। ওরা ঠিক জায়গায় যদি হাতড়াতে পারে তাহলে নিশ্চয়ই মহামূল্য কিছু পাবে। কিন্তু ভিক্টর বুঝতে পারছিল না, এই মহাদেবরা কদিন আগেই এখানে এসেছিল, ম্যাপটাও তাদের সঙ্গেই ছিল। তারা ছবি তোলার নাম করে বিশেষ বিশেষ জায়গায় ঘোরাফেরা খোঁজাখুঁজি করেছে কোনো কিছু প্রাপ্তির আশায়। তখন যদি তারা ব্যর্থ হয়ে থাকে তাহলে কেমন করে ভাবছে এবার সফল হবে? মহাদেবরা কি তাহলে প্রথমবার বেজায়গায় ঘোরাফেরা করেছিল, বিফল হয়ে ফিরে গিয়ে আবার এসেছে সঠিক জায়গার সন্ধান নিয়ে? তা যদি হয় তবে বলতে হবে এমন কেউ আড়ালে আছে যে মহাদেবদের সঠিক জায়গার হদিস দিতে পেরেছে। সে কে? আর কেনই বা গার্নার সাহেবের ম্যাপ দেখে মহাদেবরা সঠিক জায়গাটা বুঝল না? পেন্সিলে আঁকা খসড়া ম্যাপ দেখে এই বন জঙ্গলে জায়গা খুঁজে বের করা কঠিন। জঙ্গল বড় তাড়াতাড়ি পাল্টে যায়, গাছপালা বাড়ে, লতাপাতা ছড়ায়, ঝোপঝাড় মাটিপথ ঢেকে দেয়। গার্নার সাহেবের দেখানো জায়গা এত বছর পরে ঠাহর করা কঠিন, খুবই কঠিন। ভিক্টরের ধারণা মহাদেবরা ভুল শুধরে নতুন করে জায়গাটা খুঁজতে এসেছে। এই ভুল শুধরে দেবার মতন কেউ কি রয়েছে আড়ালে? না হয় মহাদেবরা নির্দিষ্ট জায়গা খুঁজে পেয়েও কোনো কারণে কাজে হাত দিতে পারেনি, এবার এসেছে পুরোপুরি তৈরি হয়ে। ভিক্টর অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে থাকল। তারপর শাসমলকে বলল, কাল থেকে আমাদের অষ্টপ্রহর সংকীর্তন। মহাদেবরা যে কোনোভাবে যে কোনো পথ দিয়ে জঙ্গলে আসবে। ওরা কোথায় আসছে, কি করছে নজর রাখতে হবে আমাদের। হয়তো মুখোমুখিও হতে হবে ওদের। আপনি কোনো অস্ত্রটস্ত্র এনেছেন? শাসমল মাথা চুলকে বললেন, ওই ড্যাগার, আমি যা ছুঁড়তে জানি, কিন্তু প্র্যাকটিস নেই, ভুল জায়গায় গেঁথে যেতে পারে। নটন বলল, দাদা আমাদের সব রেডি আছে, বলে হাসল। পরের দিন ভিক্টররা নজরদারি করেও মহাদেবদের কোনো হদিস পেল না। জঙ্গলের সর্বত্র সমান হয় না, কোথাও গাছপালা ঘন, এত ঘন যে 10 হাত দূরেও কি আছে দেখা বা বোঝা যায় না। আবার কোথাও কোথাও গাছের ঘনত্ব নেই, অল্প গাছ, ঝোপঝাড় বেশি, চারপাশে তাকালে অনেক কিছুই নজরে পড়ে। কোথাও বা নিতান্তই কাঁটা গাছ, আর নুড়ি পাথর ছাড়া অন্য দৃশ্য চোখেই পড়ে না। ভিক্টররা তৈরি হয়েই নজরদারিতে বেরিয়েছিল। শাসমল বললেন, আর একটা দূরবীন আনতে পারলে ভালো হতো। তখন কি ছাই জানতাম এখানে এসে নজরদারি করতে হবে। ভিক্টর হেসে বলল, আপনি কি ভেবেছিলেন জঙ্গলে আমরা হারমোনিয়াম বাজাতে আসছি? ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধ হয়? শাসমল বললেন, আপনার ঢাল বলতে ওই দূরবীন, আর তলোয়ার বলতে ওই পিকুলিয়ার ব্যাটন। ভিক্টর তামাশা করে বলল, এই যথেষ্ট, পিস্তল আমি ব্যবহার করি না, যদিও তাতে আমার হাত একেবারে মন্দ নয়, বলে নোটনকে দেখালো। বলল, নোটনের কাছে আছে ওর চিতি, দেখতে পাতলা ফিনফিনে ছুরি, কিন্তু চিতি সাপের চেয়ে ভয়ঙ্কর। নোটন বলল, আমার হাতিয়া, বলে কোমরে গোঁজা হাতখানেকের গোল লাঠিটা দেখালো। লোহার রিং লাগানো লাঠিটাই, ওটা যেন একটা রুলের মতোই দেখতে। শাসমল বললেন, ধরুন ওদের সঙ্গে রিভলভার আছে, থাকতে পারে। তখনকার কথা তখন, আপনি আমাদের অবজ্ঞা করবেন না শাসমল সাহেব, আমরা রিভলভারে ডরাই না। বেশ করেন, এদিকে তো দুপুর গেল, এরপর বিকেল পর্যন্ত দেখব, তারপর ফিরে যাব। রাত্রিরে? শাসমল ঠাট্টা করে বললেন, রাত্রিরে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন, মহাদেবরা অতটা সাহস করবে বলে মনে হয় না। বলে ভিক্টর একটু চুপ করে থেকে বলল, অন্ধকারে ছুঁচ খোঁজার চেয়েও ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলে কিছু খোঁজা বড় কঠিন। মহাদেবরা এখানে বাঘ শিকার করতে আসেনি, এসেছে মূল্যবান কিছু খুঁজতে। শাসমল আর কিছু বললেন না।
সারাটা দিন জঙ্গলে ঘুরে ফিরে বিটবাংলোয় এলো ভিক্টররা। তখন বিকেল ফুরিয়ে আসছে, তিনজনেই ক্লান্ত শ্রান্ত। সন্ধেবেলায় বৃষ্টি নামল। শহর কলকাতায় বৃষ্টি দেখার আগ্রহ ভিক্টরের বড় একটা হতো না, কিন্তু এই পাহাড়তলিতে নির্জনে অন্ধকারে বৃষ্টি দেখতে দেখতে ভিক্টর কেমন তন্ময় হয়ে গিয়েছিল। হয়তো কিছু ভাবছিল। কখন যে এক সময় তার ঘুম এসে গিয়েছে সে জানে না। যখন ঘুম ভাঙল তখন রাত হয়েছে। লছুয়া খাবার দিয়েছে টেবিলে। খেতে বসে ভিক্টর বলল, কাল থেকে কি খাওয়া বন্ধ শাসমল সাহেব? লছুয়া সামনেই ছিল, বলল, কাল হো যাবে। নোটন বলল, তো হো যাক, পরশু কুছ ব্যবস্থা হো যাবে, বলে হেসে উঠল। পরের দিন সকালে বেরোতে বেরোতে প্রায় 9টা বাজল। সারাদিনের মতন তৈরি হয়ে বেরিয়েছে তারা। দুপুরের খাবার বলতে হাত রুটি আর আলু পেঁয়াজের তরকারি, কুমড়ো ভাজা, বড় বড় দুটো জলের পাত্র কাঁধে ঝোলানো। রোদ প্রখর নয়, আকাশ মেঘলা, বাদলার ভাব রয়েছে চারদিকে। ভিক্টরের কেমন মনে হচ্ছিল আজ মহাদেবদের দর্শন পাওয়া যাবে। মনে হচ্ছিল কারণ মহাদেবরা বুঝতে পেরেছে শাসমলরা অযথা এখানে আসেননি। সময় নষ্ট করা মানে শাসমলদের সুযোগ করে দেওয়া। মহাদেবরা নিশ্চয়ই তা দেবে না। দুপুর পর্যন্ত কিছুই ঘটল না। একটা টিলার আড়ালে গাছপালার ছায়ায় বসে যখন রুটি আর আলু পেঁয়াজের অদ্ভুত টনিক খেয়ে তিনজনেই জল খাচ্ছে, হঠাৎ শাসমলেরই যেন নজর পড়ে গেল। সঙ্গে সঙ্গে শাসমল দূরবীন তুলে নিতে নিতে বললেন, ওরা কারা? ভিক্টরও নোটনের দিকে জলের পাত্রটা ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো, তাকালো দূরে। শাসমল বললেন, ভিক্টর সাহেব, ওরা এসেছে, মহাদেবরা। ভিক্টর হাত বাড়ালো, দূরবীনটা দিন। শাসমল দূরবীন দিলেন। ভিক্টর দূরবীন চোখে দিল। এটা সস্তা দূরবীন নয়, মিলিটারি দূরবীন। 7-8 বছর আগে ভিক্টর কিনেছিল ডিসপোজাল থেকে। সামান্য গোলমাল ছিল, সারিয়ে নিয়েছে। ভিক্টর অনেকটা সময় নিয়ে দেখল, তারপর বলল, শাসমল সাহেব, জায়গাটা তো মনে হচ্ছে সেই জায়গা যেখানে আমরা কবরখানার ক্রস পেয়েছিলাম, মোটামুটি সেই জায়গা। শাসমল বললেন, এখান থেকে কতটা দূর? নাক বরাবর হলে 1/2 মাইল। ওরা কি করছে দেখতে পাচ্ছেন? গাছের আড়ালে পড়ে যাচ্ছে, তবু মনে হচ্ছে ওরা একটা গাঁইতি চালাচ্ছে, পাহাড়ে চড়া গাইতির মতন। আপনি দেখতে পাচ্ছেন? মোটামুটি পাচ্ছি। এখন কি করবেন? আমরাও যাব, সাবধানে, আড়ালে আড়ালে। চলুন তাহলে। আগে নোটন যাবে, বলে দূরবীন নামালো ভিক্টর। বলল, নোটন যাবে প্রথমে, নাক বরাবর, সিধে। আপনি যাবেন ওই দিক দিয়ে, ডান হাতি হয়ে। আমি যাব বাঁ দিক থেকে। ভিক্টর হাত নেড়ে ইশারায় বুঝিয়ে দিল কে কোন দিক দিয়ে যাবে। শাসমল আর নোটন দাঁড়িয়ে পড়েছে ততক্ষণে। নোটন বলল, সোজা গেলে দেখতে পাবে যে, বলে দূরবীনটা একবার চাইল, দেখল খানিকক্ষণ। বলল, আমি একটু বাঁ দিক ঘেঁষে যাই, গাছপালা রয়েছে, তাছাড়া ঝোপঝাড়ও পাবো। ভিক্টর বলল, তাই যাস, সাবধানে। বলে শাসমলকে বোঝাতে লাগলো, 3 দিক দিয়ে ঘিরে ফেলা আর কি। অন্য যে পথটা খোলা রইল সেটা সোজা। যদি ওরা সেই পথে পালায় আমরা দেখতে পাবো। শাসমল বললেন, চলুন তাহলে। ভিক্টর বলল, খুব ব্যস্ত হবেন না, ওরা বিকেল পর্যন্ত থাকবে, তার আগে নড়বে বলে মনে হয় না। আমরা ধীরে সুস্থে সাবধানে যাব। হাতের ঘড়িটা দেখল ভিক্টর, 3টে বাজে। দিনটা মেঘলা বটে, চট করে সময় ঠাওর করা যায় না। 4:30 কি 5টা পর্যন্ত আলো যা থাকবে তাতে মহাদেবদের নজরে রাখার অসুবিধে হবে না। ভিক্টররা যেখানে আছে সেখান থেকে মহাদেবদের কাছে যেতে বেশি সময় লাগার কথা নয়, কিন্তু পাহাড়ি পথ, চড়াই উতরাই, কোথাও কোথাও ঘুরপথে যেতে হয়, ফলে সময় খানিকটা বেশি লাগারই কথা। ভিক্টর বলল, নিন, ধীরে সুস্থে এগোন, সাবধানে যাবেন, যতটা কাছাকাছি পারেন এগিয়ে যাবেন, গিয়ে আড়াল থেকে ওয়াচ করবেন মহাদেবরা কি করছে, ধরা দেবেন না। নোটন বলল, দাদা, আমি বলছিলাম যে আমরা কাছাকাছি হলে যদি শীষ দিয়ে জানান দিই হাজির আছি, তাহলে? শাসমল বললেন, ওরা কালা নাকি, শীষ শুনতে পাবে না? নোটন বলল, পাখির ডাকের মতন শীষ, জঙ্গলে কত রকম পাখি আছে, কেমন করে বুঝবে? শাসমল বললেন, আমি শীষ দিতে জানি না। নোটন হেসে ফেলল, ঠিক আছে, টারজানের ডাক দেবেন। ভিক্টর বলল, চলুন, আপনাকে শীষ দিতে হবে না। জিনিসপত্র গুছিয়ে নিয়ে দাঁড়ালো তিনজনে। নোটনই এগিয়ে গেল প্রথমে।
শিশু গাছের তলা দিয়ে নুড়ি পথে নেমে গেল। শাসমল পা বাড়ালেন, বললেন, ভিক্টর সাহেব, মহাদেব খুব রাফ, সামলাতে পারবেন? দেখা যাক। শাসমলও নিজের রাস্তা ধরলেন। ভিক্টর মুহূর্ত কয় দাঁড়িয়ে থাকল। দূরবীন চোখে লাগিয়ে আবার কিছুক্ষণ দেখে নিল। মহাদেবদের দেখা যাচ্ছে না, গাছগাছালির আড়ালে চলে গিয়েছে। সিগারেট ফুরিয়ে যাওয়ায় ভিক্টর নিজেই পাকানো সিগারেট তৈরি করে খাচ্ছিল। বুদ্ধি করে একটা তামাক পাতার প্যাকেট আর কাগজ না আনলে বিপদে পড়তে হতো। তামাক পাতা রগড়াতে রগড়াতে একবার আকাশটা দেখল সে। ঘোলাটে মেঘলা, পূবের দিকে খানিকটা মেঘ কালো হয়ে এসেছে। সিগারেট পাকিয়ে সেটা ধরিয়ে নিল ভিক্টর। পা বাড়ালো। খানিকটা রাস্তা পার হয়ে এসে ভিক্টর এদিক ওদিক তাকালো। নোটনকে আর দেখা যাচ্ছে না। সে ঝোপঝাড়ের আড়াল দিয়ে সামনের দিকেই এগিয়ে যাচ্ছে। শাসমালও অদৃশ্য হয়ে পড়েছেন। সামনেই সেগুন গাছ, তারপরই বন তুলসীর মতো দেখতে এক ধরনের গাছের ঝোপ। পাখি উড়ে গেল। হলুদ লাল বুনো ফুল, তারই সঙ্গে গা মিলিয়ে কলকে ফুলের ঝোপ। ভিক্টরের মনে হচ্ছিল আজকের দিনটা বোধহয় বৃথা যাবে না, যাওয়া উচিত নয়। এত বড় আশ্চর্যের কথা, মহাদেবরা গার্নার সাহেবের ম্যাপ নিয়ে আজ যেখানে এসে হাজির হয়েছে, মাত্র গত পরশু ঘটনাচক্রে ভিক্টর ওই একই জায়গা থেকে একটা কাঠের ক্রস কুড়িয়ে নিয়েছে। না, কুড়িয়ে পাওয়া বলা যায় না, বলা উচিত কবরখানার মাটি থেকে ভেঙে তুলে নিয়েছে। ভিক্টরের খেয়াল হলো ক্রসটা চোখে পড়ার পর তো ওই জায়গার ঝোপ খানিকটা পরিষ্কার করেছিল। ছুরিতে কাটা ডালপালা পাতা এখনও ছড়িয়ে আছে জায়গাটায়। মহাদেবরা ওই জায়গাটায় পা দিলেই বুঝতে পারবে আগে কেউ এখানে এসেছিল। সঙ্গে সঙ্গে তাদের সন্দেহ হবে, আর সন্দেহটা শাসমল পার্টির ওপরেই। তারপর কি হয়েছে বা হতে পারে ভিক্টর জানে না। দেখা যাক কি হয়। খানিকটা সময় নিয়ে ভিক্টর প্রায় জায়গাটার কাছে পৌঁছে গেল। চোখে দূরবীন লাগালো, দেখতে পেল না কাউকে। কোথায় গেল মহাদেবরা? ওরা কি আরও ভিতরে ঢুকে গিয়েছে? বাবলা গাছের মতন দেখতে কাঁটার ঝোপের আড়ালে আড়ালে গজ 40-50 এগিয়ে আসার সময় ঘাড় ঘোরাতেই দূরে শাসমলকে দেখতে পেল ভিক্টর। শাসমলও তাহলে পৌঁছে গেলেন। আরও সামান্য এগিয়ে ভিক্টর গাছের আড়াল পেল, জাম গাছ, বট। হামাগুড়ি দিয়ে গাছের কাছে এসে সামনে তাকালো ভিক্টর। তাকিয়ে অবাক হয়ে গেল। মহাদেবরা কেউ নেই। তাদের কিছু জিনিস পড়ে আছে, খুচরো খাচরা জিনিস, যেমন মাথার টুপি, একটা ক্যাম্বিসের ব্যাগ, এঁটো পাতা। খাওয়া দাওয়া সেরে ফেলে দিয়েছে পাতাগুলো। রবারের ম্যাটও পড়ে আছে এক টুকরো। মহাদেবরা যে এখান থেকে চলে যায়নি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওরা আছে কোথায়? এমন সময় পাখির শীষ শুনতে পেল ভিক্টর। হালকা সরু শীষ শুনে সত্যি পাখির ডাক বলে মনে হয়। ভিক্টর তাকালো। ঝোপের পাশে নোটনের মুখ, উবু হয়ে বসে আছে। মাথার ওপর আরও ঘোলাটে হয়ে এলো। গাছপালার ছায়ার জন্যে হতে পারে, কিংবা মেঘ জমেছে আকাশে। নোটন ইশারায় ব্যাগটা দেখালো। মাথা নাড়ল ভিক্টর, দেখেছে। নোটন ইশারা করে বলল, টেনে নেব? ভিক্টর না বলল প্রথমে, তারপর কি মনে করে ইশারা করেই জানালো টেনে নিতে। নোটন গিরগিটির মতো বুকে হেঁটে এপাশ ওপাশ দেখতে দেখতে এগিয়ে গেল। গিয়ে ব্যাগটা উঠিয়ে নিল, নিয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো সাবধানে। ভিক্টর বুঝতে পারছিল না কি করবে। অপেক্ষা করবে আড়ালে, না এগিয়ে যাবে। নোটন ইশারায় জানালো কাছাকাছি কেউ নেই, দেখতে পায়নি সে। ভিক্টর আড়াল থেকে সাবধানে বেরিয়ে 2-4 পা এগিয়ে গেল। মহাদেবরা কাছে নেই। তারা বুনো ঝোপঝাড় দিয়ে পায়ে হাঁটার মতো পথ করে সামনে এগিয়ে গেছে। ভাঙা ডালপালা, ছেঁড়া পাতা চোখে পড়ল ভিক্টরের। তবে বেশি দূর এগোয়নি, বড় জোর গজ 30। তারপর কি দেখার জন্যে ভিক্টরের ভীষণ কৌতূহল হচ্ছিল। খুব সাবধানে পা পা করে এগিয়ে এসে ভিক্টর দেখল ঝোপঝাড়ের মধ্যে 2টো পাথর, পাহাড়ি পাথর, ফিট 3 উঁচু, কিন্তু গোল ধরনের। পাথরের মধ্যে খাঁজ যেমন হয়, কিন্তু এই খাঁজের জন্যে পাথরের চেহারাটা একটা আকার পেয়েছে। পাহাড়ি পাথরের যেখানে ছড়াছড়ি, সেখানে ঘোড়ার মতন দেখতে, কি হাতির মতন দেখতে, কখনো কখনো রাক্ষসের মতন দেখতে। পাথর দেখতে পাওয়া যায়, নতুন কিছু নয়। এরকম হয়, এক একটা আবার প্রায় চলে আসে নিজের থেকেই। ভিক্টর দেখল পাথর দুটো এমন করে পড়ে আছে যেন ও দুটো কোনো কিছু পাহারা দিচ্ছে।
দুই পাথরের মাঝখান দিয়ে গলে যাবার পর যা চোখে পড়ে সেটা যেন কোনো গুহা গর্ত। মুখটা লতাপাতায় ঝোপে ঝাড়ে অদৃশ্য ছিল। মহাদেবরা যতটা দরকার সাফসুপ করে ভেতরে ঢুকে পড়েছে। ভিক্টর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সব দেখল। গুহার কাছে গিয়ে কান পাততেও হলো না, শব্দ পাচ্ছিল। মাঝে মাঝে যেন গাঁইতি মারার শব্দ, পাথরে লাগছে, লেগে আওয়াজ উঠছে। গলার স্বরও পাওয়া যাচ্ছিল। মহাদেবরা কথা বলছে। গুহাটা নিশ্চয় বড় নয়, দীর্ঘও নয়, নয়তো এভাবে স্পষ্ট শব্দ পাওয়া যেত না। মহাদেবরা বেশি দূরে যেতে পারেনি, আর দাঁড়িয়ে থাকা উচিত নয় এখানে। মহাদেবরা যে কোনো সময়ে চলে আসতে পারে। ভিক্টর ফিরে এলো। আগের জায়গায় ফিরে আসতেই শ্বাসমলকে দেখতে পাওয়া গেল। শ্বাসমল একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। গাছটা দেখতে অদ্ভুত। একবার সোজা মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার ডালগুলো দুপাশ থেকে জ্যামিতিক নিয়ম ও নকশা মেনে দুদিকে ছড়ানো। বড় বড় গোল পাতা। দেখলে মনে হয় শতমুখী প্রদীপের নকশা যেন। ভিক্টর শ্বাসমলের কাছে চলে এলো। শ্বাসমল মৃদু স্বরে বললেন, ওদের বাইক নিচে দাঁড় করানো আছে। ওরা কোথায়? ভিক্টর ইশারা করে বলল, গুহায় ঢুকেছে। গুহা? সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন, তবে এগিয়ে যাবার দরকার নেই, ওরা এসে পড়তে পারে। গুহার মধ্যে কি খুঁজছে? ভিক্টর হাসল। চলুন আমরা অন্য পাশে গিয়ে দাঁড়াই। ওরা যাই খুঁজুক, এখান থেকে নিয়ে যাবার সময় দেখা যাবে। ভিক্টর ইশারায় নোটনকে সরে আসতে বলছিল। তার আগেই নোটন হাত তুলে কি যেন দেখালো, কাগজের মতন। সরে আসতে বলল ভিক্টর। তিনজনে শেষ পর্যন্ত তফাতে গিয়ে দাঁড়ালো। এখান থেকে মহাদেবদের দেখা যাবে। নোটন বলল, দাদা কাগজ। ভিক্টর কাগজগুলো নিল। নিয়েই যেন চমকে গেল, বিশ্বাস করতে পারছিল না। শ্বাসমল সাহেব দেখুন তো, ডায়েরির পাতা কিনা। শ্বাসমল দেখলেন, তিনিও অবাক। বললেন, হ্যাঁ, ছেঁড়া পাতাগুলো। ভিক্টর যেন পলকে 5-6টা পাতা উল্টে গেল। এই সেই ম্যাপ। শ্বাসমল দেখলেন, মাথা নাড়লেন, হ্যাঁ ম্যাপ। ভিক্টর বলল, এবার আমরা ফিরে যেতেও পারি। ফিরে যাব? খানিকক্ষণ দাঁড়াতেও পারেন মহাদেবদের দেখার জন্যে। মানে যদি দেখতে চান মহাদেবরা গুহা থেকে কোনো নীল বামন ধরে আনছে, তাহলে দাঁড়িয়ে থাকতে পারেন। তবে আমার মনে হয় না ওরা কোনো বামন ধরে আনতে পারবে। তাহলে আমার মনে হয় ওরা নিজেরাই আমাদের কাছে যাবে। আমাদের কাছে? ভিক্টর ডায়েরির পাতাগুলো দেখালো। হেসে বলল, এগুলোর জন্যে। ওরা গুহা অভিযান করার সময় ব্যাগের মধ্যে কাগজগুলো রেখে গিয়েছিল। স্বপ্নেও ভাবতে পারেনি চোরের ওপর বাটপাড়ি করার মতন বাটপাড় এখানে আসতে পারে। বেচারীরা বড় ভুল করেছিল। এখন এই কাগজগুলোর জন্যে বিট বাংলোয় না ছুটে উপায় কি? শ্বাসমল বললেন, যদি আসল জিনিস পেয়ে যায়? কাগজগুলোর কি দাম? আসল জিনিসটা কি জানি না। তাহলে শুনুন, যে জিনিসই ওরা পাক, আজ আর নিয়ে যাবার সাহস করবে না। ব্যাগ চুরি থেকেই বুঝতে পারবে ওদের উপর চোখ রাখার জন্যে শ্বাসমল অ্যান্ড কোম্পানি দাঁড়িয়ে আছে। হয় ওরা আসল জিনিস কোথাও লুকিয়ে রেখে যাবে, না হয় আপাতত অন্য কোনো মতলব ভাববে। শ্বাসমল কিছু বললেন না। ভিক্টর বলল, আরও একটা কথা আছে শ্বাসমল সাহেব। আমার তো মনে হচ্ছে আপনারা আগাগোড়া ভুল করেছেন। ডায়েরির মধ্যে কতকগুলো কোড ওয়ার্ড রয়েছে, সাংকেতিক শব্দ। এগুলোর মানে না বুঝে মাথা খারাপ করার কোনো অর্থ নেই। চলুন মানেটা আগে বোঝবার চেষ্টা করি। শ্বাসমল বোকার মতন তাকিয়ে থাকলেন। সন্ধ্যের মুখে আবার বৃষ্টি নামল, কালও নেমেছিল। ভিক্টর কোনো রকমে স্নান সেরে ডায়েরির ছেঁড়া পাতাগুলো নিয়ে বসে পড়েছিল। লণ্ঠনের আলোয় আলো কম, কালি বেশি, চোখ টনটন করছিল। ঘণ্টা দেড়েক কেটে গেল। শ্বাসমল বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছেন। নোটন গিয়েছে লছুয়ার সঙ্গে তামাশা করতে। হঠাৎ ভিক্টর চেঁচিয়ে উঠল, শ্বাসমল সাহেব শিগগির। শ্বাসমল বললেন, হলো কি? আসুন আসুন, রহস্য উদ্ধার হয়েছে। শ্বাসমল ঘরে এলেন। ভিক্টর বলল, কাগজ কলম নিন, এই যে সামনে পড়ে আছে। শ্বাসমল কাগজ কলম উঠিয়ে নিলেন। ভিক্টর বলল, ভাষাটা টেলিগ্রামের মতো, যেটুকু না দিলে নয়, আর শব্দগুলো কোড করে বসানো। নিন আমি বলছি। আচ্ছা তার আগে এই দেখুন, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? বিস্ময় চিহ্ন। মানে কোডটা লম্বালম্বি সাজানো আছে, পাশাপাশি নয়। প্রথম শব্দটা কি দেখেছেন? অ্যাবাভ, ABOVE। অ্যাবাভের এ নিন, লিখুন। তারপর নিচে দেখুন, শব্দটা হলো দেম, THEM। দেম থেকে এম নিন, লাস্ট ওয়ার্ড।
লক্ষ্য করে দেখুন, কোনো শব্দই 4-5-এর বেশি অক্ষর দিয়ে নয়, একমাত্র শেষ শব্দটা 6 অক্ষরের। যাকগে, আপনি পেলেন এ আর এম। প্রথমে দুটো শব্দের হিসেব হবে ফার্স্ট ওয়ার্ড আর লাস্ট ওয়ার্ড নিয়ে, পরের দুটো শব্দের হিসেব ধরতে হবে 2 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর ওয়ার্ড নিয়ে। দেখুন, এখানে আছে FINE, ফাইন, এর 2 নম্বর ওয়ার্ড নিন। যাকগে, আপনি পেলেন এ আর এম। প্রথম দুটো শব্দের হিসেব হবে ফার্স্ট লেটার আর লাস্ট লেটার নিয়ে, পরের দুটো শব্দের হিসেব ধরতে হবে 2 নম্বর লেটার আর 5 নম্বর লেটার নিয়ে। দেখুন, এখানে আছে ফাইন, FINE, এর 2 নম্বর লেটার নিন। আর পরের শব্দের লাস্ট লেটার L, শব্দটা ছিল ড্রিল, তাহলে কোডের হিসেব দাঁড়াচ্ছে 1 and 4, 2 and 5। তারপরই সেটা পাল্টে গিয়ে দাঁড়াবে 4142। আবার সেই 1425। শাসমল বললেন, অঙ্ক জেনে আমার দরকার নেই, মানেটা বলুন। ভিক্টর বলল, মানেটা ধরতে পারবেন, আগে লিখে যান। ভিক্টর কোড উদ্ধার করে বলতে লাগলো আর শাসমল লিখতে লাগলেন, এ মিলিটারি প্লেন ক্যারিইং টু বক্সেস অফ গোল্ড। কোড এর ধাঁধাটার অর্থ উদ্ধার করে শেষ পর্যন্ত যা দাঁড়ালো তা হলো এই: যুদ্ধের কোনো একটা মিলিটারি প্লেন 2 পেটি সোনা নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। যেতে গিয়ে আগুন লেগে সেখানে ভেঙে পড়ে। সোনার পেটি আর উদ্ধার করা যায়নি। এখনও এই সোনা কোথাও না কোথাও পড়ে আছে। শাসমল কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই নোটন ফিরে এলো। শাসমল বললেন, সোনার পেটি? মিলিটারি পেটি মশাই। প্লেন ভেঙে পড়ে গিয়ে ক্যাম্পে আগুন লেগেছিল তাহলে। তাছাড়া আর কি? সিঙ্গাপুরে শোনা যাবে কেন? বলতে পারবো না, তবে সিঙ্গাপুর নিশ্চয়ই ব্রিটিশদের হাতছাড়া হয়নি। পরে জাপানিরা। গার্নার সাহেব এসব জানলেন কোথা থেকে? সাহেবই বলতে পারবেন, শুনেছিলেন কোথাও থেকে। কিংবা সাহেব সিক্রেট সার্ভিস করতেন। আর ওই বামন মানে ডোয়ার্ফ? ভিক্টর বলল, ওটা ডোয়ার্ফ নয়, আপনারা আগাগোড়া ভুল করেছেন। আমার মনে হয় যে দুটো পাথর বসানো আছে গুহার সামনে, সেই দুটোকে উনি বুঝিয়েছেন। ওর ধারণা হয়েছিল, কিংবা কিংবদন্তিও হতে পারে, ওই পাথর দুটো যক্ষের ধন পাহারা দেবার মতো করে যেন বসে আছে। শাসমল বললেন, উনি লিখেছিলেন নীল রং। পাথরের রং নীল হয়? না, কালো হয়, কিন্তু ডায়েরিতে তো নীল লেখা নেই। লেখা আছে নীলচে। অনেক সময় বৃষ্টি বাদলার পর গাছপালার মধ্যে দিয়ে আসা রোদের জন্যে রঙের ভুলচুক হয়। তাছাড়া গার্নার সাহেব রং কানা হতে পারেন, ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কি নিয়ে তবে মাথা ঘামাবো? সোনার পেটি। শাসমল বললেন, মহাদেবরা কি গুহার মধ্যে সেটা পেয়েছে? সম্ভাবনা কম, বলে ভিক্টর একটা সিগারেট পাকাতে লাগলো। সিগারেট পাকানো হয়ে গেলে ধরিয়ে নিল, ধোঁয়া টানল। তারপর বলল, প্লেনটা ভেঙে আগুন লেগে তখন যা অবস্থা, কেউ আর পেটির দিকে নজর দেয়নি। জানবেই বা কেমন করে পেটিতে কি আছে? ওটা তো কনফিডেন্সিয়াল। সেটা কোথায় কি অবস্থায় ছিটকে পড়েছে কেউ জানে না। মাটি, পাথর, গাছপালায় ওই দুটো পেটি। এখন কোন পাতালে তলিয়ে আছে বলা অসম্ভব। আমার মনে হয় অনেক বছর পরে কার্লোর যে দলটি এসেছিল তারা সোনার সন্ধানেই এসেছিল। হয়তো তাদের কাছে ডিটেক্টর ধরনের কোনো যন্ত্রও ছিল। শুনেছি আজকাল এসব যন্ত্র খুব কাজের। তা কার্লো তো মারাই গেল। নোটন বলল, রাত হচ্ছে দাদা। হ্যাঁ, কাগজপত্র তুলে ফেল। এই পাতাগুলো আমার আর তেমন দরকার নেই, ওদের আছে, মহাদেবদের। সাবধানে রাখিস। নোটন কাগজপত্র পরিষ্কার করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে শুতে শুতে প্রায় 10টা বাজল। এখন আর বৃষ্টি নেই। হাজার হাজার ঝিঁঝি পোকা ডেকে চলেছে। ভিক্টর ঘুমিয়ে পড়ল। শাসমল জেগে থাকলেন কিছুক্ষণ। নোটন বাইরে দরজার কাছে খাটিয়া পেতে শুয়েছিল। দরজাটা ভেজানো। কখন যেন আকাশে আচমকা একটু চাঁদও উঠেছিল। সেই চাঁদের আলোয় ছায়ার মতন যে দুটো মূর্তি বিট বাংলো এসে দাঁড়ালো, তাদের কেউ দেখল না। নোটন অঘোর ঘুমে। আচমকা তার দম বন্ধ হয়ে আসায় ঘুম ভেঙে উঠে বসতে যাচ্ছিল, উঠতে পারল না। হাত পা ছুঁড়ল। কে যেন তার গলা টিপে ধরে আছে। চাপা গলায় রুক্ষভাবে কে যেন বলল, চুপ, কথা বলার চেষ্টা করলে গলার নলি উড়িয়ে দেব। ছোটন অনুভব করল একটা ধারালো ছোড়ার আগা তার গলার চামড়া ছুঁয়ে আছে। শব্দ করার সাহস হলো না নোটনের। দাঁড়াও, লোকটা উঠে দাঁড়াতে বলল নোটনকে। নোটন উঠে দাঁড়ালো। দুটো লোক,
একজনের হাতে ছোরা, অন্যজনের হাতে পিস্তল। দরজার সামনে থেকে খাটটা সরিয়ে দিয়ে পিস্তলওয়ালা লোকটা দরজা ঠেলল। ভেজানো দরজা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। বাইরের পাতলা চাঁদের আলো ঘরের জানলা বরাবরও পৌঁছাতে পারেনি। নোটনের গলায় ছোরা ছোঁয়ানো। নোটনকে নিয়ে ঘরের দরজার কাছে দাঁড়ালো একজন। অন্যজন পিস্তল হাতে দুপা এগিয়ে। টর্চটা জ্বালো। নোটনের গলার কাছে যে ছোরা ধরে দাঁড়িয়েছিল সে টর্চ জ্বালাতে বলল। বাঁ হাতে টর্চ ছিল পিস্তলওয়ালার। টর্চ জ্বালল। জেলে ঘরের মধ্যেটা দেখল। ভিক্টর পাশ ফিরে ঘুমোচ্ছে। শ্বাসমূল চিত হয়ে শুয়ে নাক ডাকছেন, বেশি বেশি নাক ডাকছেন যেন। পিস্তলওয়ালা ঘরের প্রতিটি জিনিসের ওপর আলো ফেলে দেখছিল, হয়তো ব্যাগটা খুঁজছিল। ভিক্টর পাশ ফিরে শুয়ে ঘুমের ঘোরে নড়াচড়াও করছে না। পিস্তলওয়ালা ব্যাগটা দেখতে পেয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ যে কি হলো নোটনও বুঝতে পারল না। শুধু একটা শব্দ শুনল আর দেখল পিস্তলওয়ালার পিস্তল মাটিতে পড়ে গিয়েছে। একটা ছোরা ছিটকে এসে দরজার পাল্লায় লেগে মাটিতে পড়ে গেল। শ্বাসমূল যেন স্প্রিং দেওয়া যন্ত্র। ওই চেহারায় কখন যে ভল্ট খেয়ে দাঁড়িয়ে পড়েছেন বোঝাই যায় না। হাতে আরও একটা ছোরা, সার্কাসের ড্যাগারম্যান। ভিক্টর উঠে পড়ল, যেন শব্দ শুনেই উঠেছে। আসলে তার ঘুম আগেই ভেঙেছিল, সুযোগ খুঁজছিল উঠে পড়ার। পিস্তলওয়ালার হাতের পিস্তল মাটিতে, টর্চটাও পড়ে গিয়েছে। ভিক্টর নিজের টর্চ হাতে উঠে পড়ল। বাতিটা জ্বালতে হয় শ্বাসমূল সাহেব। জেলে নিন, আমি টার্গেট করে আছি বলে পিস্তলওয়ালাকে দেখালো। একটু নড়লেই শ্বাসমূলের ছোরা গিয়ে তার গলায় বা বুকে বিঁধবে। ভিক্টর লণ্ঠন জ্বালল। মেটে আলোয় সকলেই সকলকে দেখছিল। মহাদেববাবু না? ভিক্টর বলল। নোটনের গলার কাছ থেকে ছোরাটা নামিয়ে নিন, না নিলে বলে পিস্তলওয়ালাকে দেখালো। অর্থাৎ আপনার বন্ধুটিও রক্ষা পাবে না। এই না চৌধুরী হাসপাতালের? শরৎবাবুর বর্ণনা যেন মিলে যাচ্ছে। মহাদেব শ্বাসমূলের দিকে তাকালো। সে ভালো করেই জানে সার্কাসের এককালের ড্যাগার থ্রোয়ার এই লোকটা বিপজ্জনক। ভিক্টর বলল, মহাদেববাবু, খুনোখুনি করে লাভ নেই, লড়াইটা আপসে মিটিয়ে ফেলা ভালো। মহাদেব একটু ভাবল, তারপর নোটনকে ছেড়ে দিল। ভিক্টর বলল, শ্বাসমূল সাহেব, পিস্তলটা পায়ে করে খাটের তলায় ঢুকিয়ে দিন। ওটা আমরা কেউই ছোঁব না। এখন আমাদের পিস কনফারেন্স হবে। শ্বাসমূল এগিয়ে গিয়ে পায়ে করে পিস্তলটা ঠেলে দিলেন খাটের তলায়। ভিক্টর বলল, মহাদেববাবু, আপনারা বসতে পারেন। মহাদেব বলল, ডায়েরির কাগজগুলো আপনারা হাতিয়ে এনেছেন? এনেছি, ব্যাগ সমেত। ওগুলো ফেরত পাবো? না। সুনন্দনকে ফেরত দেবেন? হ্যাঁ। আমার সঙ্গে চুক্তি ছিল ডায়েরিটা খুঁজে দেওয়া। তা ডায়েরিটা আপনারা ফেরত দিয়েছেন, ছেঁড়া পাতাগুলো আমি ফেরত দেব। দিতে পারলে 2 পয়সা পাবো, এই আর কি। মহাদেবকে ভিক্টর দেখল, তারপর বলল, বেশ, তাই দেবেন। দিয়ে বলবেন, ধুরন্ধর আর ধূর্ত আমি অনেক দেখেছি। নন্দন মানে সুনন্দনের মতন আর কাউকে দেখিনি। একদিন ওকে পস্তাতে হবে। শ্বাসমূল বললেন, সুনন্দন ধূর্ত? না, তুমি তার বন্ধু হয়ে? মহাদেব হাত তুলে বাধা দিল, যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। নন্দন আপনার মনিব হতে পারে, কিন্তু সেরা শয়তান। যাক, ওসব কথা তুলে লাভ নেই। আমরা বোধহয় যেতে পারি। ভিক্টর বলল, আরে আপনি চটে যাচ্ছেন কেন? কে শয়তান কে শয়তান নয় সে কথা যেতে দিন। কি ঘটেছে যদি বলেন, ব্যাপারটা বুঝতে পারি। আমি জানি সোনার পেটি আপনারা পাননি। পেয়েছেন? না। কি পেয়েছেন? কিছু হাড়গোড় কঙ্কাল গুহার মধ্যে। হ্যাঁ। মহাদেববাবু, একটা কথা আমায় বলুন, সোনার কথা আপনি জানলেন কেমন করে? মহাদেব বলবো কি বলবো না করে বলল, নন্দন একটা ইডিয়েট, বোকা, বুদ্ধু। সে এক বর্ণও বোঝেনি সাহেবের ডায়েরির ওই জায়গাটা। আমি দিনের পর দিন মাথা ঘামিয়ে কোডের মানে বার করেছিলাম। কথা ছিল সোনার পেটি আমরা দুজনে সমান অংশে ভাগ করে নেব। নন্দন প্রথমে রাজি হয়েছিল, পরে যখন দেখল ভাগ দেওয়াটা বোকামি হবে, তখন সে আমার পেছনে লোক লাগালো। আমাকে হয় খুন করবে, না হয় মাস 6 জন্যে বিছানায় ফেলে রাখবে। এর মধ্যে নিজে কাজ হাসিল করে নেবে। আচ্ছা, তখন আপনি ডায়েরি চুরি করলেন? হ্যাঁ, করলাম। মুখে সামনাসামনি আমরা বন্ধু হয়ে থাকলাম, ভেতরে ভেতরে যে যার মতো প্যাঁচ কষতে লাগলাম। চুরি করা ডায়েরি আপনি ফেরত দিতে গেলেন কেন? অবশ্য কাজের পাতাগুলো ছিঁড়ে নিয়ে। মহাদেব সামান্য চুপ করে থেকে বলল, না দিলেও চলতো, দিলাম নিজের বাহাদুরি দেখাতে।
নন্দনকে বুঝিয়ে দিলাম ও আমার সঙ্গে টেক্কা মারতে এসে ভুল করেছে। আমি ওরকম 5টা নন্দনকে পকেটে পুরতে পারি। শ্বাসমল হঠাৎ বললেন, হাসপাতালে শরৎবাবু তোমার কেউ হয়? আমার কেউ হয় না। ভদ্রলোকের কাছ থেকে আমি টাকা ধার করি। লোকটা সুদখোর, মানি ল্যান্ডার। দোকানের জন্যে অনেক টাকা নিয়েছি। ভিক্টর এবার চৌধুরীর দিকে তাকালো। এটিকে হাসপাতালের চৌধুরী? হাসপাতালে ও কয়েকদিন ছিল। ও আমার লোক। ওর নাম চৌধুরী নয়, মিশ্র। ও একজন কোড এক্সপার্ট। আচ্ছা, পিস্তল চালাতেও পারে? মহাদেব এবার কেমন যেন হাসল। বলল, পারে। শুটিংয়ে প্রাইজ পেয়েছে। তবে খুনি নয়। বলে কি মনে করে শ্বাসমলের দিকে তাকালো। শ্বাসমলদা, খেলাটা ভালোই দেখালেন। তা সত্যি বলতে কি, পিস্তল চালাবার জন্যে আমরা আসিনি। এসেছিলাম ছেঁড়া পাতাগুলো উদ্ধার করতে। পিস্তলটা আপনারা দেখতে পারেন। ওটা নকল পিস্তল, যাত্রা দলের। ভয় পাওয়ানোর জন্যে সঙ্গে রেখেছিলাম। ভিক্টর বলল, ছেঁড়া পাতাগুলো নিয়ে কি করতেন আপনি? আবার দেখতাম, যদি কোনো ভুল হয়ে থাকে শোধরাবার চেষ্টা করতাম। মাটি খুঁড়তে বসতাম আবার। মাথা নাড়ল ভিক্টর। বলল, বৃথা চেষ্টা করতেন। আপনি যে ভুল করেছেন, আমিও সেই একই ভুল করেছি। ভেবেছি ওটা গোল্ড, সোনার পেটি। রাত্রে শুয়ে শুয়ে অনেক ভেবেছি। ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো, গোল্ড কথাটাও কোড, ডাবল কোড। ওটাও তো কোড। গোল্ড মানে এখানে সোনা নয়, গ্রেনেড। এক ধরনের স্পেশাল গ্রেনেডের তখন কোড নাম ছিল গোল্ড। মহাদেব কেমন বোকার মতো তাকিয়ে থাকলো। ভিক্টর বলল, আচ্ছা মহাদেব বাবু, সত্যি করে বলুন, সোনার নেশায় কি সুনন্দনবাবুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনারও কোনো? মাথা নাড়ল মহাদেব, না। আর প্যান্থার সার্কাসের চিঠির ব্যাপারটা? ওরা সার্কাস পার্টি নয়, স্মাগলার পার্টি, ইন্টারন্যাশনাল গোল্ড স্মাগলার। ওরা কেমন করে জানলো সুনন্দনের কাছে সোনার খবর পাওয়া যাবে? মহাদেব বলল, এসব কথা সুনন্দনকে জিজ্ঞেস করবেন। সে আপনার চেয়েও খবর বেশি রাখে। আর নীলবামন? বাদ দিন, ও একরকম সোনার হরিণ। আপনারা কি আমাদের সকাল পর্যন্ত আটকে রাখবেন? সকাল তো হয়েই এলো, খানিকক্ষণ বসে যান। ভোর ফুটতেই মহাদেবরা চলে গেল। শ্বাসমল বললেন, ওরা তো ফিরে গেল, আমরাও ফিরব। তবে শ্বাসমল সাহেব, আপনাকে একটা পরামর্শ দিই। সুনন্দনকে আপনি এবার ত্যাগ করুন। সুবিধের মানুষ নয় আপনার মনিব। সোনা খোঁজার নেশা ওর যাবে না। আপনি যে বললেন সোনা নেই, গোল্ড মানে এখানে গ্রেনেড। মিথ্যে কথা বললাম। মহাদেবদের বাঁচালাম অনর্থক কষ্ট থেকে। সোনা হয়তো আছে কোথাও। তা যদি কোনোদিন খুঁজে পাওয়া যায়, সেটা হবে সরকারের সম্পত্তি। আইন সে কথাই বলে। নোটন বাইরে চলে গিয়েছিল। বলল, দাদা, চায়ের ব্যবস্থা দেখি। ভিক্টর আর শ্বাসমল বাইরে এলো। সবে সকাল হয়ে আসছে। আকাশ এখনও রাঙা হয়ে ওঠেনি। ধন্যবাদ।